আসসালামু আলাইকুম। অর্সাড স্টাডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি অষ্টম শ্রেণী বিজ্ঞান তৃতীয় অধ্যায় ব্যাপন, অবিশ্রবণ ও প্রচ্ছদন সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি ব্যাপন। ব্যাপন কাকে বলে? ব্যাপন শব্দের অর্থ আগে আমরা জানি যে ছড়িয়ে পড়া। ব্যাপন শব্দ অর্থ কি? ছড়িয়ে পড়া। অধিক ঘনত্বের স্থান থেকে কোনো পদার্থের অণু কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয়। তাহলে অধিক ঘনত্বের স্থান থেকে কোনো পদার্থের অণু কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়াকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। যেমন দেখো, তোমরা তোমাদের আম্মুরা যখন রান্না করে দেখো, এই রান্নার ঘ্রাণটা, গন্ধটা তোমার নাকে আসে। আসলে কিভাবে আসলো? আসলে কিন্তু এটা আসছে তোমার কাছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক একইভাবে দেখো, তোমার ঘরের কোণে পাশে যদি তুমি কোনো সেন্ট বা কোনো পারফিউমের বোতলের মুখ খুলে রাখো, দেখবা কিছুক্ষণ পর সমস্ত ঘরে এই গন্ধটা ছড়িয়ে যায়। তাহলে এটা কিভাবে হলো? আসলে এটাও হয়েছে কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ তোমাদের যে জায়গায় তুমি যে বোতলের ভিতরে পারফিউম ছিল, ওই বোতলের ভিতরে কিন্তু এর ঘনত্বটা বেশি ছিল। আর এই ঘনত্ব বেশি থাকার কারণে কি হয়েছে, এই পারফিউমের বোতলের যে অনুপরমাণুগুলো আছে, যে পারফিউমের যে অনুপরমাণুগুলো আছে, এদের ভিতরে একটা ধাক্কাধাক্কি সৃষ্টি হয়েছে। এই ধাক্কাধাক্কির ফলে কি হয়েছে, ওরা কি হয়েছে, সমানভাবে চারিপাশে ব্যাপিত হয়ে গেছে, মানে কি ছড়িয়ে গেছে। এইভাবে কিন্তু পদার্থগুলো ছড়ায়। ঠিক একইভাবে আমরা যদি আসি যে তরল পদার্থের ক্ষেত্রে যদি আসি, এটাও কীভাবে ব্যাপন হয়। ঠিক একইভাবেই তুমি একটা গ্লাসের ভিতরে পানি নাও এবং এর ভিতরে তুমি কিছু পটাশিয়াম দানা বা তুমি কোনো রঙের দানা, রঙটাকে ওর ভিতরে দাও, দেখবা আস্তে আস্তে সমানভাবে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এটাও কিন্তু হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। তো ব্যাপন প্রক্রিয়া চলতে থাকবে কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত উভয় স্থানের ঘনত্ব সমান হবে। অর্থাৎ যে পদার্থটা ব্যাপিত হচ্ছে সেই পদার্থের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত ব্যাপন প্রক্রিয়াটা চলতেই থাকবে। আর যখন সমান হয়ে যাবে তখন ব্যাপন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তো এইভাবে আর কি বিভিন্ন পদার্থগুলো ব্যাপিত হয়। তো এখন দেখো, ব্যাপন প্রক্রিয়া কোন পদার্থটা ব্যাপিত হচ্ছে, কি পরিমাণ ব্যাপন প্রক্রিয়াটা হবে, মানে ব্যাপিত হবে, সেটা নির্ভর করবে কয়েকটা বিষয়ের উপর। যেমন আসো, ওই যে পদার্থটা ব্যাপিত হচ্ছে সেই পদার্থের ঘনত্বের কথা যদি বলি, ওই পদার্থের ঘনত্ব যদি বেশি হয় ব্যাপন প্রক্রিয়াটা কম হবে, আর ঘনত্ব যদি কম হয় ব্যাপন প্রক্রিয়াটা বেশি হবে। অর্থাৎ একটা পদার্থের আণবিক ভরের উপর নির্ভর করে তার ব্যাপন প্রক্রিয়া। আণবিক ভর যদি কম হয় ব্যাপন বেশি হবে, আণবিক ভর যদি বেশি হয় ব্যাপন কম হবে। এটা একটা বিষয় আছে। আবার দেখো, যে পরিবেশে ব্যাপিত হচ্ছে সেই পরিবেশের উপর কিন্তু একটা নির্ভর করে ব্যাপন প্রক্রিয়া। সেই পরিবেশের বাতাসের ঘনত্বের উপর নির্ভর করবে। বাতাসের ঘনত্ব যদি বেশি থাকে ব্যাপন প্রক্রিয়াটা কম হবে, আর বাতাসের ঘনত্ব যদি কম থাকে ব্যাপন প্রক্রিয়াটা বেশি হবে। সহজ হিসাবে আমরা দেখি শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে, অর্থাৎ ঘনত্ব কম, বাতাসের ঘনত্ব কম, তাহলে এই পরিবেশে কিন্তু ব্যাপন প্রক্রিয়াটা বেশি হবে। আবার দেখো, বর্ষাকালে দেখা যায় কি বাতাসে আর্দ্রতার পরিমাণটা বেশি থাকে, আর ওই সময় কিন্তু ব্যাপন প্রক্রিয়াটা হয় কম। তাহলে এই রকমের আরও কয়েকটা বিষয়ের উপরে ব্যাপন প্রক্রিয়াটা নির্ভর করে। তো আমরা জানলাম যে ব্যাপনটা কীভাবে হচ্ছে বা ব্যাপন কী। তো এখন দেখো আর একটু জানি ব্যাপনের মাধ্যমে ব্যাপনের গুরুত্বটা কেমন হতে পারে। যেমন দেখো, স্থলজ উদ্ভিদগুলো খাদ্য তৈরি করার জন্য মাটি থেকে কি গ্রহণ করে? পানি গ্রহণ করে, সাথে লবণও গ্রহণ করে। তবে পানিটা যে গ্রহণ করে, এই পানিটা আছে কৈশিক পানি, অর্থাৎ মাটির কোণার ফাঁকের পানিকে আমরা বলছি কৈশিক পানি। কৈশিক পানিটা কি বললাম? মাটির কোণার ফাঁকের পানি। তো এই মাটির কোণার ফাঁকের পানিটা গ্রহণ করে স্থলজ উদ্ভিদগুলো। তাহলে এই মাটির কোণার ফাঁকের পানি উদ্ভিদ দেহে প্রবেশ করে কিন্তু আসলে এটা ব্যাপক চাপের ফলে একটা চাপ সৃষ্টি করে, এই চাপের ফলে কিন্তু উদ্ভিদ দেহে প্রবেশ করে। তাহলে এটা গেল। আবার দেখো, উদ্ভিদ খাদ্য তৈরি করে, গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে পাতায়। পাতায় যখন খাদ্য তৈরি হয়ে গেছে, এই খাদ্যটাও কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তার দেহের বিভিন্ন কোষে ছড়ায়। আবার পাতায় কিন্তু আরও কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়।
সেই অক্সিজেনটাও কিন্তু পরিবেশে ছড়ায় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। তো যাই হোক, আমরা ব্যাপন সম্পর্কে অনেকটাই জানলাম। এখন আসি আমরা অবিশ্রবণটা জানার চেষ্টা করব। তবে অবিশ্রবণটাকে তোমাকে জানতে হলে, তাহলে আমাদের শেষ হলো ব্যাপন। অবিশ্রবণ সম্পর্কে তোমাকে জানতে হলে আগে কিন্তু কয়েকটা বিষয়কে তোমাকে জানতে হবে। যেমন দেখো, দ্রাবক, দ্রাবকটা কি? দ্রাবকটা হচ্ছে পানি, পানিকে আমরা দ্রাবক বলি। তাহলে পানিটা হচ্ছে দ্রাবক, পানি, দ্রাবকটা হচ্ছে পানি। দ্রাবক কাকে বলে এখন আসি। দ্রাবকটা যা দ্রাবকে দ্রবীভূত করে, যা দ্রাবকে দ্রবীভূত করে তাকেই দ্রাবক বলে। দ্রাব মানে কি? এই যে দ্রাব, দ্রাবকে দ্রবীভূত করে, সেটা হচ্ছে দ্রাবক। এখন আসি তাহলে আমরা দ্রাব কাকে বলে। দ্রাবটা কি আগে জানি, তাহলে দ্রাব হচ্ছে লবণ বা চিনি হতে পারে। লবণ অবলিক চিনি দিতে পারি আমরা, লবণ বা চিনিকে আমরা বলছি কি? দ্রাবক। এখন আসো তাহলে দ্রাবক কাকে বলে। দ্রাবক যাকে দ্রবীভূত করে, অর্থাৎ পানি যাকে দ্রবীভূত করে সেটা হচ্ছে কি বলছি আমরা? দ্রাবক। এরপর আরো কিছু যেসব বিষয় আমরা জানতে হবে অবিশ্রবণ জানতে হলে, দেখো অর্ধভেদ্য পর্দা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। অর্ধভেদ্য পর্দা মানে কি? অর্ধেক ভেদ্য, অর্থাৎ এই দ্রাব এবং দ্রাবকের ভিতরে অর্ধেক যাবে, যে কোনো একটা। এই অর্ধভেদ্য পর্দা বলতে আমরা বুঝতেছি কি, যে এই দ্রাবক এবং দ্রাব এর মধ্যে অর্ধেক যাবে, অর্থাৎ একজন যাবে। তাহলে সে কে যাবে? পানি যাবে। অর্থাৎ যার ভিতর দিয়ে পানি প্রবেশ করতে পারবে সহজেই, কিন্তু চিনি বা লবণ প্রবেশ করতে পারবে না, সেই পর্দাকে বলছি আমরা কি? অর্ধভেদ্য পর্দা, অর্ধেক ভেদ্য পর্দা। তো যেমন দেখো, এই যে মাছের পটকার পর্দা অর্ধভেদ্য পর্দা। তারপরে এবার আসি ভেদ্য পর্দা। ভেদ্য মানে কি? সমস্ত কিছু ভেদ করবে, সবই যাবে, অর্থাৎ দ্রাব এবং দ্রাবক দুটাই যাবে, সেটাকে বলছে আমরা ভেদ্য পর্দা বলছি। ভেদ করে যাইতে পারবে, সমস্ত কিছু ভেদ করে যেতে পারবে, সেটা হচ্ছে ভেদ্য পর্দা বলছি। অর্থাৎ দ্রাব এবং দ্রাবক যার ভিতর দিয়ে চলাচল করতে পারে সেটা হচ্ছে ভেদ্য পর্দা। দ্রাব এবং দ্রাবক উভয় চলাচল করতে পারবে যার ভিতর দিয়ে, সেটাই বলছি কি আমরা? ভেদ্য পর্দা। যেমন দেখো, উদ্ভিদের যে মূল রোম আছে, মূল রোমের যে পর্দাটা আছে, এটা কিন্তু ভেদ্য পর্দা। এর ভিতরে কিন্তু সহজেই পানি এবং খনিজ লবণ প্রবেশ করতে পারে। তারপরে আসো অভেদ্য। অভেদ্য মানে কি? যার ভিতর দিয়ে কিছুই যেতে পারবে না, অর্থাৎ দ্রাব এবং দ্রাবক কোনোটাই যার ভিতর দিয়ে চলাচল করতে পারে না, সেটাকে বলছি অভেদ্য পর্দা। যেমন আমরা পলিথিন বলতে পারি, কিউটিনযুক্ত কোষ প্রাচীর বলতে পারি, অভেদ্য পর্দা। তাহলে এবার আবার মূল আলোচনায় আসি। আমাদের অবিশ্রমণটা বলছিলাম যে অবিশ্রমণটা কাকে বলে। অবিশ্রমণটা জানতে হলে আমরা আগে একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। আমরা একটা পাত্র আঁকার চেষ্টা করছি, এর মধ্যে একটা পার্টিশন দিয়ে দিলাম। ওকে, এই পার্টিশনটা অবশ্যই হতে হবে কি পার্টিশন বলো তো? এটা হতে হবে, আমি একটু মুছে নেই, অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা, অর্থাৎ এই পর্দাটা আমি বলছি অর্ধভেদ্য পর্দা। এর ভিতরে আমি কিছু দ্রবণ দিলাম, দ্রবণ অর্থাৎ দ্রাব এবং দ্রাবকের মিশ্রণটাকে বলছি আমরা দ্রবণ। পানি এবং লবণ বা চিনির মিশ্রণটা বলছি আমরা কি? দ্রবণ। তো এটা আমি একটা ঘন দ্রবণ নিলাম, আর এইটার ভিতরে আমি নিলাম পাতলা একটা দ্রবণ দিলাম। তাহলে এটাকে বলছেন কি? ঘন দ্রবণ, ঘন দ্রবণ, ঘন দ্রবণ। আর এটা বলছে কি? হালকা দ্রবণ নিলাম আমি এর ভিতরে একটা, হালকা দ্রবণ। তাহলে পাত্রের আমি একটা অংশ নিচ্ছি কি?
ঘন দ্রবণ, আর একটা অংশ হচ্ছে হালকা দ্রবণ, আর এর মাঝে যে পার্টিশন আছে বা পর্দাটা আছে সেটা বলছে অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য মানে কি অর্ধেক ভেদ্য, অর্থাৎ যার ভিতরে কে যাবে, আমরা আগে জানছিলাম যার ভিতরে শুধু দ্রাবক যাবে, পানিটা যাইতে পারবে, কিন্তু দ্রাবক অর্থাৎ কি লবণ বা চিনি যাইতে পারবে না। তাহলে দেখো যদি ব্যাপন হতো, ব্যাপনের ক্ষেত্রে আমরা বুঝছিলাম যদি এটা যদি অর্ধভেদ্য পর্দা না হতো তাহলে দেখা যাচ্ছে কি এই জায়গা থেকে লবণ বা চিনি কিন্তু ওদিকে যাইতো, অর্থাৎ হালকা দ্রবণের দিকে যাইতো, কিন্তু এটা যাওয়া সম্ভব না। কারণটা কি, এই পর্দা কাজটা কি পর্দা, অর্ধবৃত্ত পর্দা, যার ভিতর দিয়ে কে যাবে, শুধু দ্রাবক যাবে মানে পানি যাইতে পারবে, কিন্তু লবণ বা চিনি এর ভিতর দিয়ে চলাচল করতে পারবে না। তাই তাহলে কে আসতে পারবে, পানি যেতে পারবে। তাহলে কি ঘন দ্রবণ থেকে পানি কি হালকা দ্রবণের দিকে যাবে, নাকি হালকার থেকে ঘন দিকে আসবে? আসলে কিন্তু হালকা থেকে ঘন দিকেই আসতে হবে। তাহলে হালকা থেকে ঘন দিকে আসবে, কি আসবে, পানি আসবে, অর্থাৎ দ্রাবক আসবে। কি আসবে, দ্রাবক আসবে, পানি। পানিটা কোথায় আসবে, এই ঘন দ্রবণের দিকে আসবে। এটাই হচ্ছে অবিশ্রবণ। তাহলে কিন্তু আমাদের এই চিত্র থেকে কিন্তু অবিশ্রবণটা বোঝা হয়ে গেছে আমাদের। বললাম দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ আছে এই জায়গায়, একটা আছে বেশি ঘনত্ব আছে, একটা কম ঘনত্ব আছে, আর একটা অর্ধবৃত্ত পর্দা দ্বারা ভাগ করে রাখছি আমরা। আর অর্ধবৃত্তের পর্দার গুণটা কি বলছে আমি, যার ভিতর দিয়ে শুধু কে যেতে পারবে, দ্রাবক যেতে পারবে, অর্থাৎ পানি যেতে পারবে, কিন্তু কে যেতে পারবে না, লবণ বা চিনি অর্থাৎ দ্রাবক যেতে পারবে না। আর এটাই বলছে আমরা অবিশ্রবণ। এখন দেখো আমরা সাজায় কথাগুলো যদি বলি কিভাবে আসে। দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ, দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ যদি একটা অর্ধবৃত্ত পর্দা দ্বারা ভাগ থাকে এবং কম ঘনত্বের দ্রবণ থেকে যদি দ্রাবক বেশি ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হয় সেটাকে বলবো আমরা অবিশ্রবণ। আমি আবার বলি, দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবৃত্ত পর্দা দ্বারা ভাগ থাকলে যদি কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক, দ্রবণটা আমরা বলছি কি চিনি বা লবণ এর সাথে পানির মিশ্রণ, সেটা আমরা বলছি কি দ্রবণ, অর্থাৎ দ্রাব্য এবং দ্রাবকের মিশ্রণ। তো এখন কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক বেশি ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হলে সেটাকে আমরা বলছি কি অবিশ্রবণ। ওকে, তো এখন দেখো অবিশ্রবণ সম্পর্কে আমাদের জানতে হলে আরো আরেক কিছু জানি আমরা। অবিশ্রবণের ক্ষেত্রে জানতে হলে আমাদের আরো কিছু জানতে হবে কি, যে উদ্ভিদের যে অবিশ্রবণটা কিভাবে হচ্ছে উদ্ভিদের দেহে, অবিশ্রবণটা গুরুত্বটা কেমন। দেখো উদ্ভিদ মাটি থেকে পানি এবং খনিজ লবণ গ্রহণ করে সেটা কিন্তু মূল রূপে প্রবেশ করে। প্রথমে থেকে পর্দাটা থেকে ভেদ্য পর্দা হওয়ার কারণে পানি এবং খনিজ লবণ সহজে প্রবেশ করতে পারে। এরপর এই পানি এবং খনিজ লবণ কোষ যে পর্দা আছে, উদ্ভিদের কোষ পর্দার সংস্পর্শে আসে। আর কোষ পর্দা আছে কি অর্ধভেদ্য পর্দা, যার ভিতর দিয়ে কে যেতে পারবে, পানি যেতে পারবে, কিন্তু লবণটা যেতে পারবে না। তো এখন কিভাবে যাই সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো মনে করো প্রথমে একটা কোষ, একটা কোষ মনে করো, আমি এই জায়গায় আঁকার চেষ্টা করি। একটা কোষ একটা কোষ আমি আঁকলাম। তো এখন দেখো বাইরে থেকে যখন পানি যাচ্ছে মূল রুমের ভেতর থেকে দেখা যাচ্ছে কৈশিক যে পানিটা ছিল এটা প্রবেশ করবে, এর ভিতরে প্রবেশ করবে, পানিটা প্রবেশ করবে এর ভিতরে। তাই এর পর্দাটা কি পর্দা ছিল, অর্ধবৃত্ত পর্দা। অর্ধবৃত্ত পর্দার গুণটা কি, যার ভিতরে দ্রাবক যাবে অর্থাৎ পানি যাবে, অর্থাৎ এর ভিতরে কিন্তু পানি প্রবেশ করতে পারবে সহজেই এই কোষের ভিতরে। যখন এই কোষের ভিতরের যে দ্রবণটা ছিল এই দ্রবণের ঘনত্বটা কিন্তু কৈশিক পানির থেকে বেশি হলে কি হবে, যে এর ভিতরে যখন প্রবেশ করছে পানিটা, প্রবেশ করার পর কি হবে বলতো, এই কোষের ঘনত্বটা কমে যাবে, তাই না, অবশ্যই কমে যাবে। অর্থাৎ পানি প্রবেশ করার কারণে দ্রবণের ঘনত্বটা কমে যাচ্ছে, কমে গেল মনে করো, কমে গেল। কিন্তু এর আশপাশের বা এর উপরের দিকে যে সকল অন্য যে কোষগুলো আছে, বাকি যে সকল কোষগুলো আছে, এই সকল কোষের ঘনত্ব কি বেড়েছিল, অবশ্যই বেড়েছিল। ফলে কি হবে বলতো, এরা কিন্তু অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে
এই কোষ থেকে কি করবে, নিচের এই কোষ থেকে যেহেতু ঘনত্বটা কমে গেছে, এই পানি পরিমাণটা বেড়ে গেছে, ফলে উপরের যে কোষগুলোর ঘনত্বটা বেশি আছে, ফলে এই নিচের কোষ থেকে এও কি করবে, এইভাবে পানি টেনে নেবে। ফলে কি হবে বলতো, ফলে কিন্তু আবার সে উল্টা হচ্ছে, অর্থাৎ নিচের কোষের ঘনত্ব আবার বেড়ে যাবে। পানি যেহেতু ভিতর থেকে পানিটা বের হয়ে গেছে বা পানিটা টেনে নিয়েছে উপরের কোষগুলো, আর উপরেরটা যে কোষটা ছিল তার ঘনত্ব কিন্তু আবার কি হবে, কমে যাবে। ঠিক একইভাবে এর উপরে যে সকল কোষ থাকবে এরা কিন্তু ঘনত্বটা বেশি থাকার কারণে নিচ কোষ থেকে আবার টানতে থাকবে, আর এইভাবে কিন্তু অবিশ্রমণ প্রক্রিয়াটা এইভাবে চলতেই থাকে। অর্থাৎ যার জন্য কি হয়, উদ্ভিদ এই অবিশ্রমণ প্রক্রিয়াটা চলতেই থাকে বলেই উদ্ভিদের দেহের যে কোষগুলো আছে, হ্যাঁ, এই কোষগুলো সবসময় সজীব এবং সতেজ থাকে। কারণটা কি, এই প্রক্রিয়াটা চলতে থাকে। অর্থাৎ যখন একটা কোষ তোমার কৈশিক পানির যখন গ্রহণ করলো, তখন কি হচ্ছে, এর ঘনত্বটা কমে যাচ্ছে, এর দ্রবণের ঘনত্বটা কমে যাচ্ছে। ঘনত্ব কমে যাওয়ার কারণে কি আছে, ওর আশপাশে যা উপরে আশপাশ বা উপরে যে কোষগুলো ছিল সেই কোষগুলোর ঘনত্বটা বেশি থাকার কারণে ওরা কি করছে, অবিশ্রমণ প্রক্রিয়ার মাধ্যমে আর নিচ থেকে কি করছে, পানিটা টেনে নিচ্ছে। এইভাবে এক কোষ করতে করতে একসময় কোথায় পৌঁছায়, এই পানি কোথায় পৌঁছায়, পাতায় পৌঁছায়। তাহলে আমরা বুঝলাম অবিশ্রমণটা বুঝলাম, অর্ধবেদ্য পর্দা বুঝলাম, ভেদ্য পর্দা বুঝছি আমরা, উদ্ভিদের পানি শোষণ কৌশল একটু বুঝলাম। এবং দেখো ইমবাইবিশন, এবার আসলে আমরা ইমবাইবিশনটা কি, আসলে কিন্তু আমরা বুঝলাম যে পানি গ্রহণ করলো উদ্ভিদ, ব্যাপন এবং অবিশ্রমণের মিলিত রূপে কিন্তু আস্তে আস্তে কিন্তু কোথায় গেছে, পানি পাতায় পৌঁছাইছে। কিন্তু আসলে কিন্তু এটাই শুধু এটা এই প্রক্রিয়া না, ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু হতে পারে। ইমবাইবিশনটা কি আমরা জানি, ইমবাইবিশন হচ্ছে উদ্ভিদের দেহে কিছু কলয়েডধর্মী পদার্থ আছে, কলয়েডধর্মী পদার্থ আছে, যে কলয়েডধর্মী পদার্থের গুণটা হচ্ছে আপনিভাবে পানি বা খনিজ লবণ টেনে নেওয়া। সহজভাবে যদি আমরা বলি, দেখো আমাদের বাসায় স্পঞ্জ বা ফর্ম আছে, দেখো এই স্পঞ্জ বা ফর্ম যদি তুমি পানির কাছাকাছি রাখো তখন কি হয়, তো তখন কি হয় দেখো তো, আশপাশের পানিগুলো সহজে টেনে নেয়, নিজের কাছে টেনে নেয়। ঠিক একইভাবে উদ্ভিদের দেহে কিছু কলয়েডধর্মী পদার্থ আছে, এই কলয়েডধর্মী পদার্থের গুণটা হচ্ছে আপনিভাবে পানি বা খনিজ লবণ টেনে নেওয়া। ফলে কি করতে পারে, এইভাবে কিন্তু মাটি থেকেও কিন্তু এই যে এই কলয়েডধর্মী পদার্থগুলো কি করে পানি টেনে নেয়। আর এই কলয়েডধর্মী পদার্থগুলো কে কে আছে, দেখো স্টার্চ, জিলেটিন, সেলুলোজ, এগুলো কলয়েডধর্মী গুণ আছে, অর্থাৎ পানি টেনে নেওয়ার কৌশল বা ক্ষমতা এদের ভিতরে আছে, যার ফলে কি করতে পারে, এরা সহজেই পানিটা টেনে নিতে পারে। তাহলে বুঝলাম আমরা উদ্ভিদের পানি শোষণ কৌশল ইমবাইবিশন বা মাধ্যমে ব্যাপন বা অবিশ্রমণের মাধ্যমে গ্রহণ করলো। এখন আসি আমরা উদ্ভিদের খনিজ লবণ শোষণ কৌশল। খনিজ লবণটা কীভাবে শোষণ করে, আসলে কিন্তু পানির সাথে খনিজ লবণ শোষণের কোনো সম্পর্ক নাই। কারণটা আছে, পানি শোষণ করার কৌশলটা আমরা বুঝলাম যে অর্ধবেদ্য পর্দা হওয়ার কারণে সহজে কিন্তু চলে যেতে পারছে, কিন্তু এইভাবে কিন্তু খনিজ লবণ যেতে পারবে না। কারণটা আছে, খনিজ লবণ এটা সে বলছে কি যে ওই সেই দ্রাবক তো অর্ধবেদ্য পর্দা ভেদ করে যেতে পারবে না, অর্থাৎ অণু কখনো অর্ধবেদ্য পর্দা ভেদ করে যেতে পারে না, অণু কখনো অর্ধবেদ্য পর্দা ভেদ করে যেতে পারে না। অর্থাৎ লবণের অণুকে উদ্ভিদ কখনোই অণু হিসেবে গ্রহণ করতে পারবে না। তো এটাকে কিন্তু তাহলে কিভাবে গ্রহণ করবে, দেখো আমরা উদাহরণস্বরূপ একটু বোঝার চেষ্টা করি। যেমন দেখো আমরা যদি সোডিয়াম ক্লোরাইড লবণের কথা বলি, আমরা সোডিয়াম ক্লোরাইড লবণ NaCl, সোডিয়াম ক্লোরাইড লবণ, আমরা যে লবণটা খাই সেই লবণটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ। তো সোডিয়াম ক্লোরাইড লবণের ক্ষেত্রে যদি আমরা আসি, সোডিয়াম ক্লোরাইড লবণটা আসলে হয় কীভাবে সেটা আমাদের আগে হালকা একটু ধারণা থাকতে হবে। সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা কত আমরা জানি যে 11, এই শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। আবার ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, এর শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে। তো কি করে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় ক্লোরিনকে, ফলে সোডিয়াম ধনাত্মক আয়ন হয়ে যায়, আর ক্লোরিন কি হয়ে যায়, একটা গ্রহণ করার মাধ্যমে ঋণাত্মক আয়ন হয়ে যায়, অর্থাৎ আয়ন সৃষ্টির মাধ্যমে তারপর কি হয়, সোডিয়াম ক্লোরাইড লবণ সৃষ্টি হয়ে গেল। তাহলে উদ্ভিদও কিন্তু ঠিক একইভাবে অণু হিসেবে ওই লবণটাকে গ্রহণ করতে পারে না, তবে আয়ন হিসেবে গ্রহণ করতে পারে। যেমন দেখো সোডিয়াম প্লাস আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন, এই আয়নটা গ্রহণ করতে পারে। আসলে আয়ন সম্পর্কে তোমাদের বিস্তারিত জানতে হলে তোমাদের ষষ্ঠ অধ্যায়টা কিন্তু আবার দেখতে হবে।
ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা কিন্তু এটা ফুলফিল জানতে পারবে। তো এই এই অধ্যায় শুধু তোমরা জেনে নাও যে আয়নটা কি। আয়নটা হচ্ছে বলছি যে সোডিয়াম ধনাত্মক আয়ন আর ক্লোরিন ঋণাত্মক আয়ন, ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে কিন্তু এরা আয়নের সৃষ্টি হয়েছিল। তো সোডিয়াম ধনাত্মক আয়ন ত্যাগের মাধ্যমে হয়েছে এই আয়নটা, অর্থাৎ এই আয়নটাই কিন্তু অর্ধবৃত্ত পর্দা ভেদ করে যেতে পারে। অর্থাৎ উদ্ভিদ সম্পূর্ণভাবে একটা লবণের অণু হিসেবে গ্রহণ করে না, আয়ন হিসেবে গ্রহণ করে, অর্থাৎ এই আয়নটাই অর্ধবৃত্ত পর্দা ভেদ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আমার বাকি অধ্যায়ের বাকি অংশটুকু দেখার জন্য পার্ট 2 দেখার তোমাদের অনুরোধ জানাচ্ছি। আজ এই পর্যন্তই।